আজি গুরুর পায়ে দিলাম মোরা এই হৃদয়ের ফুল, আজি গুরুর পায়ে দিলাম মোরা এই হৃদয়ের ফুল, আজি গুরুর পায়ে দিলাম মোরা এই হৃদয়ের ফুল। আজি শিক্ষা গুরু, আজি শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গুরুই পথের মূল। শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গুরুই পথের মূল। গুরুর পায়ে দিলাম মোরা এই হৃদয়ের ফুল, আজি গুরুর পায়ে দিলাম মোরা এই হৃদয়ের ফুল। এই গুরুর আশীর্বাদ যতই আধার আসুক পথে ছাড়বে না কেউ হাত, যতই আধার আসুক পথে ছাড়বে না কেউ হাত, তোমার ছাড়বে না কেউ হাত, তোমার ছাড়বে না কেউ হাত। আজ চারদিকেতে ছড়িয়ে আছে লক্ষ গুরুর অবদান, চারদিকেতে আজ চারদিকেতে ছড়িয়ে আছে লক্ষ গুরুর অবদান। সবার পায়ে করি মোরা অন্তরে প্রণাম, আজ সবার পায়ে করি মোরা অন্তরে প্রণাম, আজ সবার পায়ে করি মোরা অন্তরে প্রণাম। আজ সামনে আছে, আজ কাব্যে আছে, তত্ত্বে আছে, দৃশ্যে বাঁধা সামগান, কাব্যে আছে, তত্ত্বে আছে, দৃশ্যে বাঁধা সামগান। চার বেদেতে যুক্তি করে মঞ্চে আকুল তোলে প্রাণ, চার বেদেতে যুক্তি করে মঞ্চে আকুল তোলে প্রাণ। ভরত মুনির হাতের ছোঁয়ায় নাট্য পেল প্রাণ, আজ ভরত মুনির হাতের ছোঁয়ায় নাট্য পেল প্রাণ। তাই ভরত মুনির পায়ে নাট্য পেল প্রাণ, তাই ভরত মুনির পায়ে জানাই অন্তরে প্রণাম, তাই ভরত মুনির পায়ে জানাই অন্তরে প্রণাম, তাই ভরত মুনির পায়ে জানাই অন্তরে প্রণাম, তাই ভরত মুনির পায়ে জানাই অন্তরে প্রণাম। নমস্কার, আমরা স্বপ্নচর ন্যাশনাল স্কুল অফ ড্রামার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ব জন রং মহোৎসবে আমরা আমন্ত্রিত। আমরা অত্যন্ত আনন্দিত ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আমন্ত্রণে আমরা আজ সামিল হয়েছি এই বিশ্ব জন রং মহোৎসবে এবং একটি ছোট্ট নাটিকার মধ্য দিয়ে আমরা আজকে উপস্থাপন করব আমাদের নিবেদন। আমাদের আজকের নাটিকার বিষয় মহর্ষি ভরত মুনি এবং তার রচিত পঞ্চম বেদ। আর এখন আমরা একটা নাটকীয় ঢং মানে একটা মনোজ্ঞ আলোচনার সভার ঢঙে আমরা আমাদের নাট্যটি উপস্থাপনা করতে চলেছি। আমাদের নাট্যের নাম পঞ্চম বেদ। আচ্ছা,
আচ্ছা আমরা কি আলোচনা সভাটা শুরু করতে পারি? মাস্টার 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 আরে মাস্টার এই যে এই তো আসছে। হ্যাঁ, এই চল, হ্যাঁ। তাহলে বসি। এক মিনিট। আচ্ছা আচ্ছা। বলছি আপনি যে আলোচনাটা করবেন হ্যাঁ। তো খুব মূল্যবান, হ্যাঁ। তো আমরা কি সেগুলো একটু লিখে নিতে পারি? হ্যাঁ, হ্যাঁ। বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই, খাতা কলমে তোমরা অবশ্যই লিখবে। হ্যাঁ, হ্যাঁ। আরে আমিও তো কোনো কিছু যাতে বাদ না পড়ে তার জন্য আমিও তো খাতা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে একটু বসি। হ্যাঁ, আচ্ছা তোমরা তো নাটক অভিনয় শিখতে এসেছো, তাই না? হ্যাঁ। তাহলে শোনো, ভারতবর্ষে নাট্য চর্চার ইতিহাস অতি প্রাচীন। আচ্ছা। অনেক গুরুত্বপূর্ণ শাস্ত্রের মতোই এই ভারতবর্ষে নাট্যশাস্ত্র রচিত হয়েছিল। আচ্ছা বলছি কি মাস্টার দা, বলুন। এই নাট্যশাস্ত্র বিষয়ে আজ আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। মানে এর উৎপত্তিটা সম্পর্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তো বলবোই। আচ্ছা তার আগে জিজ্ঞাসা করি, হ্যাঁ। নাট্যশাস্ত্রের জন্ম সম্বন্ধে তোমরা কিছু জানো কি? হ্যাঁ মানে এই বিষয়ে আমার একটু পড়াশোনা ছিল আর কি। আচ্ছা, বল। মানে কথিত আছে হ্যাঁ। যে স্বয়ং ব্রহ্মা হুম। পঞ্চম বেদ হিসেবে এই নাট্যশাস্ত্র প্রণয়ন করেন। হ্যাঁ, হ্যাঁ। আর ব্রহ্মা ওই ভরতমুনিকে এই নাট্যবেদ দান করেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, ঠিক জেনেছো। আচ্ছা আসলে ভারতের নাট্যশাস্ত্র হুম। নৃত্য, গীতি, অভিনয়, কলা এই সমস্ত বিষয়ের প্রাচীনতম গ্রন্থ। একদম ঠিক। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে এই খ্রিস্টীয় দ্বিতীয় শতক অবধি। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে রচনাকাল অনুমান করা করা যায়। যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মানে ওই অ্যারিস্টটলের যেমন পোয়েটিক্স, হুম। হ্যাঁ ওই সেরকমই সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে নাটককে দৃশ্যকাব্য বলা হয়েছে। তাই না? হ্যাঁ, হ্যাঁ। ও, এই- আলংকারিক বিশ্বনাথ তার ওই সাহিত্য দর্পণে যে 10 প্রকার রূপকের অন্যতম হলো ওই একটা নাটক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো তোমরা দেখছি অনেক কিছুই জেনে আছো। আচ্ছা, আচ্ছা। দেখো, নাটকের চরিত্র, ঘটনা, হ্যাঁ। সংলাপের মাধ্যমে ব্যক্তি মানুষের সুখ দুঃখের পাশাপাশি হ্যাঁ। বৃহত্তর সামাজিক জীবনের প্রতিচ্ছবিও ফুটে ওঠে। বুঝতে পারলে? যা শিল্পের অন্য শাখাগুলোকেও ততটা স্পষ্টভাবে প্রকাশ করা যায় না। সেই কারণে মার্চার্ট বেলোটিন বলেছেন, it is a literature that walks and talks before your eyes. ঠিক 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 ঠিক। আচ্ছা তুমি কিছু বলবে? আচ্ছা মাস্টারদা, হ্যাঁ বলো। শুনেছি নাটকের মধ্যে সমস্ত শিল্পকলা জ্ঞানের সঙ্গম রয়েছে, এটা কি সত্যি? একদম সত্যি। এই জন্যই তো নাটককে জ্ঞানের আধার বলা হয়। আচ্ছা। কিন্তু মাস্টারদা, হুম। বেদই তো জ্ঞানের ভান্ডার। হ্যাঁ। সমস্ত জ্ঞান তো চারটে বেদেই লুকানো আছে। হ্যাঁ, বেদে আছে। তবে কেন এর নতুন পঞ্চমবেদ? হ্যাঁ, এই নতুন পঞ্চমবেদ। আচ্ছা আচ্ছা, বলছি বলছি বলছি। বলুন তো। যাতে হ্যাঁ। এটি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, আচ্ছা। নাটকের মাধ্যমে হ্যাঁ। সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা মাস্টারদা, এই চারটি বেদের এই উপাদানগুলি কি বলতো? হ্যাঁ, হ্যাঁ, কি বলেন একটু যদি বলেন। আচ্ছা, নাটকের যে পাঠ শুনেছো তা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা। আচ্ছা বলো তো, হ্যাঁ, বলুন। সুন্দর গানের ভিত্তি কোন বেদ? গান। শাক, শাক, শাক। আচ্ছা আচ্ছা বলো তো, অভিনয় কোন বেদ থেকে নেওয়া হয়েছে? মানে তোমরা দেখছি অনেক কিছুই শিখে আছো। আচ্ছা বলো তো, নাট্যরস নেওয়া হয়েছে কোন বেদ থেকে? ঠিক ঠিক ঠিক। তোমরা তো দেখছি অনেক কিছুই জেনে আছো, খুব ভালো লাগলো। আচ্ছা তাহলে হ্যাঁ
আচ্ছা তাহলে কি নাটক শুধু এই দেবতাদের জন্যই? আরে তা হবে কেন? তাহলে নাটক দেবতাদের জন্য শুধু হবে কেন? আচ্ছা। নাটক শাস্ত্র সবার জন্য। সবার জন্য? এতে দেবতা, অসুর, মানুষের সমস্ত শুভ অশুভ কাজকর্মই দেখা যায়। জীবনের সমস্ত অনুভূতি, রস, স্বাদ, আবেগ এই নাট্যশাস্ত্রে রয়েছে। আচ্ছা আচ্ছা এমন কোন জীবন নেই, এমন কোন কাজ নেই যে নাটকে দেখা যায় না। বুঝতে পেরেছো? আচ্ছা বলছি কি মাস্টারদা, হ্যাঁ। আপনি একটা অদ্ভুত বিষয় বললেন। মানে আমি যেটা বলছি মানে সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে। মানে আপনি এই জাগতিক, অজাগতিক, লৌকিক, অলৌকিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক এই সমস্ত ভাবের প্রতিনিধি কি এই শাস্ত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আমরা এই নাট্যকলাকে হ্যাঁ। সব শিল্পের উৎপত্তি বা সঙ্গম বলতে পারি। আচ্ছা মাস্টার দা, এই জন্যই কি নাটককে একটা কম্পোজিট আর্ট বলা হয়? হ্যাঁ ঠিক, ঠিক। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাহ, না মানে আপনি যা বললেন, হুম। মানে তাতে করে দেখতে পাচ্ছি তো যে নাট্য তো একটা চমৎকার কলা। হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই। কিন্তু তাহলে আমাদের সমাজে এটিকে এরকম হেয় করা হয় কেন? মানে এটাকে কেন গুরুত্ব দেওয়া হয় না? আর এই যে কেন আমাদের এই শিল্পীদের এরকম অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? আমি একটা কথা ঠিকই বলবো? ধরেছো। হ্যাঁ। আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। এই বিষয়টা নিয়ে আমি সেদিনকে এক জায়গায় পড়ছিলাম। আচ্ছা। আমি 2-4 লাইন সেখান থেকে নোট করে নিয়ে আচ্ছা এসেছি, আচ্ছা। যদি কোনো কাজে লাগে। হ্যাঁ দেখি বলছি যে বলো। আমাদের এই সকল যে শিল্পকর্ম, হুম। সেই শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যটা হচ্ছে মানুষের প্রতি, অন্য মানুষের এবং বিশ্ব প্রকৃতির প্রতি যে শুভবোধ, সেই শুভবোধকে জাগ্রত করার জন্য আহ্বান জানায় ঠিক, মানুষের। ঠিক, ঠিক, ঠিক। এইটা মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই। জাত, পাত, ধর্ম, ভৌগোলিক অবস্থান, হ্যাঁ। এই সব কিছু পেরিয়ে বোধের উত্তরণ ঘটানোই হচ্ছে নাটকের প্রথম কাজ। হ্যাঁ এই তারপর এই নাটক শুধুমাত্র এইসব কারণেই নয়, শিল্প নাটকের মধ্যে দিয়ে সমাজের ছবিকে ফুটিয়ে তোলে। অবশ্যই। সেই জন্য শিল্প এই নাট্যকে সমাজের দর্পণ বলে। অবশ্যই। একদম সমাজে দর্পণ বলা হয়। এটা তো ঠিক। ঠিক। কখনো কখনো তো তবে হ্যাঁ, কখনো কখনো শুভ শক্তি উপেক্ষিত হতে পারে, হ্যাঁ, তা কিন্তু জীবনের তাগিদেই মানব সমাজ চিরকাল এই সত্যকেই আঁকড়ে ধরেছে। হ্যাঁ। তাই হতাশ হওয়ার কোনো কারণই নেই। না, নাটক মানুষের সমাজে তার গুরুত্ব, গৌরবের আসনটি চিরকাল পেয়ে আসবে। অবশ্যই। এই আশা নিয়েই ভরত মুনি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছেন। এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর একটা কথা আমরা তো জানি ঠাকুর রামকৃষ্ণ দেবও বলেছিলেন হুম। নাটকেই লোক শিক্ষা হ্যাঁ, ঠিক হ্যাঁ এটাও ঠিক কথা। তোমরা তো দেখছি সবাই অনেক কিছুই জেনে এসছো। ঠিক বলেছো। শিক্ষা আনে আলো, আলো আনে চেতনা। আমরা আলোর পথেই একদিন এই পৃথিবীকে কাঙ্ক্ষিত স্বর্গে পৌঁছে দেব। তবে চলো আমরা নাট্যশাস্ত্র পঞ্চম বেদের প্রণেতা মহর্ষি ভরত মুনির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের নাট্য চর্চা শুরু করি তাহলে। আরো ভালো হয়। গান গান। হুম। আজ চারিদিকেতে, আজ চারিদিকে